প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো শ্রীবাস্তক ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের একটা নোট দিচ্ছি, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু এবার আসবেই, তোমরা কিন্তু অবশ্যই এই নোটটা কিন্তু পড়বে এবং মুখস্থ করে ফেলো। সম্পূর্ণ নোটটাই কিন্তু এখানে আছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা একটু ভূমিকাটা লিখে নেবে। দেখো, ভূমিকাতে বলা আছে যে ইংল্যান্ডের অনুকরণে ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার ফলে প্রধানমন্ত্রীর স্থান সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই ধরনের শাসন ব্যবস্থা বৈশিষ্ট্য অনুসারে প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসনকর্তা, আর রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক শাসক। সংবিধানের ৭৫ নং ধারা অনুসারে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার মধ্যমণি। এবার শুরু করছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তাহলে দেখো, প্রথম পয়েন্ট হিসাবে মন্ত্রী পরিষদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রী পরিষদের নেতা। মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের রাষ্ট্রপতি নিয়োগ করতে পারলেও তিনি এই কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে করে থাকেন। প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন, তবে এই কাজ করার সময় নিজ দল, দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়, মহিলাদের এবং নিজ দলের উদীয়মান ভবিষ্যৎ নেতাদের কথা মাথায় রাখতে হয়। মন্ত্রীদের অপসারণও তিনি করতে পারেন। শুধু মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রেই নয়, কার্য পরিচালনার ক্ষেত্রেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার আমরা আসছি ২ নম্বর পয়েন্টে, ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের নেতা। তিনি ক্যাবিনেটের সদস্যদের নাম ঠিক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধ হলে ক্যাবিনেটের সেই মন্ত্রী পদত্যাগ করেন। তিনি ক্যাবিনেটের মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন এবং তাদের কাজ কর্মের তদারকি করেন। প্রধানমন্ত্রী ক্যাবিনেটের সভায় সভাপতিত্ব করেন, ক্যাবিনেটকে পরিচালিত করেন এবং নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে ক্যাবিনেট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, বরং প্রধানমন্ত্রীর ইচ্ছেকেই ক্যাবিনেট সসম্মতিতে ছাপ দিয়ে দেয়। এবার ৩ নম্বর পয়েন্ট, পার্লামেন্টের নেতা হিসাবে প্রধানমন্ত্রী। সংসদীয় শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপনের দায়িত্ব থাকে মন্ত্রিসভার হাতে। তবে ভারতের শাসন ব্যবস্থায় এই ক্ষমতা ভোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একদিকে হলেন শাসন বিভাগের প্রধান, অপরদিকে সংসদের জনপ্রিয় কক্ষ লোকসভার নেতা। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে বা স্থগিত রাখতে পারেন। পার্লামেন্টের আলোচ্যসূচি স্থির করতে পারেন প্রধানমন্ত্রী। সভায় শৃঙ্খলা রক্ষা করা, সরকারি নীতির ব্যাখ্যা দেওয়া, গুরুত্বপূর্ণ বিল সম্পর্কে বক্তৃতা দেওয়া এবং সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাভ করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ৪ নম্বর পয়েন্ট, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কেবল পার্লামেন্টের নেতা নন, তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলেরও নেতা। প্রধানমন্ত্রী দলের নীতি ব্যাখ্যা করেন। তার ব্যক্তিত্ব ও মর্যাদার উপর দলের ক্ষমতা নির্ভর করে। তিনি কিভাবে সরকার পরিচালনা করেন, দলীয় কর্মসূচির কতটা রূপায়ণ করতে সার্থক হয়েছেন এবং সরকারের কর্মসূচি কতটা জনপ্রিয় করতে পেরেছেন, এবং সর্বোপরি সরকার সম্পর্কে জনমানসে তিনি কী ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন, তার উপর শাসক দলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করে। দলের নেতা হিসাবে সংসদের ভেতরে ও বাইরে প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
5 নম্বর পয়েন্ট, রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসাবে প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি হলেন জাতীয় প্রতীক, প্রকৃত শাসক নন, কিন্তু সাংবিধানিক প্রধান ও নিয়মতান্ত্রিক শাসক। মন্ত্রী পরিষদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। সংবিধানের 78 নং ধারা অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদের যোগসূত্র হিসাবে কাজ করেন। মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ও প্রস্তাব তিনি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কার্যকলাপ ও প্রস্তাব সম্পর্কে অবগত হতে চাইলে প্রধানমন্ত্রী তাকে অবগত করেন। 6 নম্বর পয়েন্ট, বিদেশ নীতির রূপকার হিসাবে প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হলেন ভারতের বিদেশ নীতির প্রধান রূপকার ও মুখ্য প্রবক্তা। আন্তর্জাতিক চুক্তি, সম্মেলন, জাতিপুঞ্জের ভারতে ভূমিকা, কমনওয়েলথ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব সম্পর্কে সকল নীতির প্রধান স্থপতি হলেন প্রধানমন্ত্রী। এবার আসছি 7 নম্বর পয়েন্টে, জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলেন জাতির নেতা, জাতির আশা আকাঙ্ক্ষা, মূল্যবোধ ও ভাবাদর্শের মুখ্য প্রবক্তা। স্বদেশ ও বিদেশে জাতির আদর্শ ও ভাবমূর্তি তার মাধ্যমে প্রতিফলিত হয়ে থাকে। দেশের সংকটের সময়ে জাতির নেতা হিসাবে নেতৃত্ব দানের ক্ষমতার উপর প্রধানমন্ত্রীর ভূমিকা অনেকাংশে নির্ভর করে। এবার আলোচনা করব প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট যে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ব্যাপক গুরুত্ব রয়েছে। তার ভূমিকা ও পদমর্যাদাকে কেন্দ্র করে দুটি পরস্পর বিরোধী মতের উদ্ভব লক্ষ্য করা যায়। প্রথম মত অনুসারে তিনি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। মন্ত্রীদের নিয়োগ, বরখাস্ত, দপ্তর বন্টন, পার্লামেন্টের অধিবেশন আহ্বান ও স্থগিত করা, পার্লামেন্ট ভেঙে দেওয়া, জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারণ করা ইত্যাদি যাবতীয় কাজ তার নির্দেশেই হয়ে থাকে। কিন্তু অনেকের অভিমত হল সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী, সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ মানা বা না মানা রাষ্ট্রপতির ইচ্ছের উপর নির্ভরশীল। কিন্তু সংবিধানের 42 নং সংশোধনী অনুসারে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য। সুতরাং বলা যায় যে বাস্তবে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক